আমি প্রশ্নটা এভাবে তুলব, তরুণদের দিক থেকে তুলব। গণ অভ্যুত্থানে আমরা কি ব্যর্থ হয়েছি না ব্যর্থ হইনি? অর্জনটা কি আমাদের? আর জেনজি শব্দটা ব্যবহার করেছেন ভাই, জেনজি শব্দটা কিন্তু কর্পোরেট শব্দ, যেমন মাইক্রোসফট কোম্পানি, বিদেশিরা এই শব্দটা ব্যবহার করে মূলত তরুণদেরকে প্রভাবিত করার জন্য। এবং কিছুটা আপনি তাদের বিভিন্নভাবে, আমরা ধরেন এম্বাসি, ধরুন এম্বাসিতে পুরো গণঅভ্যুত্থানে নানানভাবে এখানে ছিল, সক্রিয় ছিল তারা, বিভিন্ন মিডিয়া সক্রিয় ছিল। এত কিছুর পরে কিন্তু 5ই আগস্টে গণঅভ্যুত্থানটা ঘটেছে। এটা একটা বিস্ময়কর ঘটনা। এবং যখন ঘটেছে তখন তার আগে পলিটিক্যাল যে চেতনাটা তরুণদের মধ্যে এসেছে এটা ইতিবাচক, কিন্তু এটাকে কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে পরবর্তীকালে। ইতিবাচকটা কি? আমি আশা করি যে তরুণরা যারা হাজির আছেন আমার কথা শুনেছেন আগে, আমি আবারও জোর দিয়ে বলছি, কারণ আগামী দিনে আমরা আরো মহা বিপর্যয়ের দিকে যাচ্ছি। আমাদের অর্থনীতিবিদদের কথা কিন্তু শুনেছেন, বক্তব্য তার কথা শুনেছেন, আরো মহাবিপদে দিয়ে আপনারা যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন দ্রুত হয়ে। সেটা হলো এই যে গণ অভ্যুত্থান হওয়ার পরপরই আমরা যে দীর্ঘ লম্বা সময় একটা লড়াই করেছিলাম তথাকথিত ধর্ম নিরপেক্ষতা আর তথাকথিত ধর্মবাদ, এটাকে আমরা কি করতে চেয়েছি? এটা অতিক্রম করে পলিটিক্যাল কমিউনিটি আকারে নিজেকে চিন্তা করবার শক্তি অর্জন করবার চেষ্টা করেছি। ফলে গণ অভ্যুত্থান সফল হয়েছে। তখন কে শিবির করি, কে জামাত করি, কে বিএনপি করি, কে আপনার বামপন্থা করে, কে কী করে, এটা ইররেলিভেন্ট হয়ে গেছে। আমরা একত্রিত হয়েছি যেহেতু আমাদের সামনে একটা দুশ্মন হাজির, যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, তাদের দ্বারা নিপীড়িত, তাদের জুলুমের দ্বারা আমরা অত্যাচারিত। আমরা সেখান থেকে আমরা মুক্তি চেয়েছি, এবং সেই মুক্তি যখন চেয়েছি তখন আমাদের একটা পলিটিক্যাল কল্পনা, রাজনৈতিক কল্পনা যেমন ছিল যে মুক্তি চাই, নিঃসন্দেহে আমাদের একটা অর্থনৈতিক কল্পনা মাথার মধ্যে কাজ করেছে। আমরা ইনসাফ ভিত্তিক সমাজটা, খুব বেশি কী বলে ইকোনমিস্টিক ক্যাটাগরি না, ঠিক আছে, আমরা ইনসাফ ভিত্তিক একটা সমাধান আমরা চাই। তাহলে আমাদের সঙ্গে সঙ্গে তরুণদের উচিত ছিল যে বাংলাদেশের অর্থনীতির সত্যিকারের সংকটের ইতিহাসটা কখন শুরু হয়েছে, কিভাবে শুরু হয়েছে, এখন কি করে কর্তব্য, এবং কি ধরনের রাষ্ট্র থাকলে আমরা সেটা অর্জন করতে পারি। আজকে ধরুন আমাদের দেখা গেল যে বুদ্ধিবৃত্তিকভাবে কিন্তু আমরা মোটে পিছাই না। আমাদের বাংলাদেশের সবচেয়ে খুবই ভালো কিছু ইকোনমিক্স সেখানে হাজির আছেন, তারা খুব ভালো বুঝেন দেশে অর্থনীতি কী করে আমরা বদলাতে পারবো। কিন্তু আমরা যেখানে ভুল করছি সেটা হচ্ছে আমরা কী ধরনের রাষ্ট্র গঠন করলে আজকে প্রফেসর ওয়ারেস যে প্রস্তাবনা দিচ্ছে এটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, সেই রাষ্ট্র তো বানাতে পারিনি। আপনি 60% লোককে নির্বাচনের দ্বারা পার্লামেন্টে নিয়েছেন, যাদের বিরুদ্ধে লড়েছি আমরা, কিন্তু এরাই কিন্তু দেশকে জায়গায় নিয়ে এসছে। তো এদেরকে পার্লামেন্টে রেখে এরাই কিন্তু এখন সমস্ত সিদ্ধান্ত নেবে, এরাই কিন্তু মন্ত্রণালয় চালাবে, এরাই কিন্তু বিনিয়োগের সিদ্ধান্ত নেবে, এরাই কিন্তু ব্যাংকের সিদ্ধান্ত নেবে, এরাই কিন্তু তথাকথিত অ্যাসেট রিকভারি করবে। আজকে ইসলামের কথা বলছেন, বসুন্ধরের কথা বলছেন, এদের কি, এদের যে টাকা নিয়ে গেছে আনবে, এরা তো ওদেরই লোক। আপনারা কি করে আশা করেন যে রাষ্ট্র এটা করবে? এটা অ্যাবসার্ড। তাহলে আমি যে দেখতে পাচ্ছি যে তরুণদের মধ্যে যে বিভেদ, এখনো মতাদর্শিক বিভেদ, এখনো কে ইসলামপন্থী, কে সেকুলার, কে মার্ক্সবাদী, কে বাম, বামরা সারাক্ষণই গালি দিচ্ছে, এটা মব হয়ে গেছে, এখানে সব কি ইসলামী সন্ত্রাসী আসে গেছে। আর সেই এখনই পর্যন্ত ইসলামীপন্থীদের ওই পুরনো মার্কিন যুক্তরাষ্ট্রের ভীতিকর চিন্তা যে কি বাম মানে নাস্তিক, মারো তাদের। এটা দ্বারা তো রাষ্ট্র করতে পারবো না, অর্থনীতি করতে পারবো না, এবং আমরা খুব ভয়াবহ বিপর্যয় দিয়ে যাচ্ছি। আমরা একা না, দিল্লির দিকে তাকান। দিল্লিতে যে তরুণরা যন্তর মন্তরের সামনে এখন লড়াই করছে, বিদ্রোহ করছে, তাদের সঙ্গে আমাদের তরুণদের আসলে কোনো স্ট্রাকচারাল, আসলে কোনো পার্থক্য নেই। একই বিশ্ব ব্যবস্থা দ্বারা
তারা উভয়েই কিন্তু শোষিত। একই বিশ্ব ব্যবস্থা দ্বারা আপনারা যেভাবে বঞ্চিত হচ্ছেন এবং কর্পোরেট দুনিয়ার কাছে তরুণরা, আমার কথা শুনে রাখুন, আমি তো বিশেষ বাঁধব না, আপনারা কিন্তু বর্জ্য, আপনারা কিন্তু বর্জ্য, ওয়াস্ট। একদিন তারা মনে করেছিল যে এখান থেকে মাইগ্রেশন করে যাবেন ইউরোপে, ওদের ময়লা সাফ করবেন, যেসব কাজ ওরা করে না ওগুলো করবেন। এখান থেকে কিন্তু আপনি, রাষ্ট্র আপনাদেরকে বিজ্ঞানী বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, দেশ ছেড়ে বিদেশে করে টাকা কামিয়ে আবার ফিরে আসবেন। ওটা হচ্ছে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য। এটা ইতিবাচক দিক আছে, একই সঙ্গে সঙ্গে এটা ভয়াবহ আমাদের মতো তৃতীয়দেশের জন্য। তাদের চোখে আমরা কিন্তু বর্জ্য। এই সংখ্যাটা কিন্তু বিপজ্জনক, ভীতিকর। ফলে আমাদের হাতে কিন্তু সময় খুব কম। যেহেতু সময় কম, ফলে আমি যেটা বলবো বিনয়ের সঙ্গে, আমি যদি ভুল করি আমাকে শুধরে দেবেন, আমাদের প্রথম ফোকাস হওয়া উচিত, একদম রাজনীতির কেন্দ্রীয় বিষয় হওয়া উচিত দ্রুত অর্থনৈতিক রূপান্তর। ইকোনমিক সমস্যাটা পলিটিক্যাল সমস্যা আকারে গ্রহণ করা, এবং কি করে সে বর্তমান এখনকার যে লুটেরা মাফিয়া শ্রেণীর যে অর্থনীতি গড়ে উঠেছে এটাকে ভেঙে, যেটা ইতিমধ্যেই আমাদের অর্থনীতিবিদরা সুন্দর করে বলেছে যে আমাদেরকে একটা বিনিয়োগমুখী, উৎপাদনমুখী, কর্মসংস্থানমুখী অর্থনীতির দিকে নিতে হবে। তো এটা তো সোজা নীতির কথা, এটাকে বাস্তবে করা কিন্তু সাংঘাতিক কঠিন। কেন কঠিন? প্রথম কথা হচ্ছে বাংলাদেশে ব্যাংক বলে কিছু এখন আর নাই। আমি জানি না আপনি আগ্রী করবেন কিনা, ব্যাংক বলতে যা বলছি, ব্যাংক বলে কিছু নয়। আপনি তো ব্যাংক যদি করতে চান, আপনি ব্যাংক রিফর্ম নয়, ব্যাংককে নতুন করে গঠন করতে হবে। প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে লুট করবার জন্য। দেখেন, ব্যাপারটা কিন্তু এরকম না যে বসুন্ধরা খারাপ, দুর্নীতিবাদ, এসালাম দুর্নীতিবাদ, ব্যাপারটা কিন্তু তা না, এটা কিন্তু ভুল না। আমি ওদের দালালি করতেছি না, আপনারা ভুল। কারণ রাষ্ট্রটাই এদের জন্য গঠিত হয়ে আছে, আপনার জন্য গঠিত হয়নি। মানে টাকা পুঁজিকে আপনি যখন বিনিয়োগে নিতে চান, তার জন্য যে রাষ্ট্র ব্যবস্থা, তার জন্য যে নীতি দরকার, তার জন্য যে ক্ষমতা দরকার, ওটা আপনার হাতে নাই। আমি একটা ছোট একটা পত্রিকায় বের করি, দেখেছি আমরা চিন্তা, এর সঙ্গে দেখবেন যে জ্বালানির সংখ্যা, আমি জায়গা থাকলে আমি দেখাবো, আছে দু একটা সংখ্যা, আমি অল্প কিছু সংখ্যা নিয়ে এসেছি, আপনারা দেখবেন। জ্বালানির সংখ্যা করলে আপনারা দেখবেন যে জ্বালানি ব্যবস্থাটা আমরা যে জায়গায় নিয়ে গেছি, যেখানে নিয়ে গেছি, আমরা এখন এলএনজি আনতেছি বাইরে থেকে, কিন্তু আমাদের অর্থনীতির যদি একেবারে গোড়ার কিছু যদি টিকে থাকতে চাই, তাহলে তো জ্বালানি ছাড়া তো পারবে না। তো আপনি জ্বালানির জন্য তো নির্ভরশীল বাইরের উপরে। আপনি এতদিন পর্যন্ত বাপেক্সকে আপনি এখানকার আর কোনো গ্যাস আছে কিনা, আর কোনো তেল আছে কিনা আপনি খোঁজেন না। এবং ডিফিকাল্ট সিদ্ধান্ত, যে রাষ্ট্রের দিকে তাকান, জনগণের দিকে তাকান, কিছু কিছু খাতে সিদ্ধান্ত নেওয়া কঠিন, প্রচুর আলোচনা লাগবে পরস্পরের সঙ্গে। যেমন ধরুন, এই যে আমরা কয়লা তুলতে চাইনি, মনে আছে কিনা, আমরা যারা কি জ্বালানি নিয়ে যারা কাজ করেছেন, বিশেষ বামরা, তারা ওপেন পিট করে তুলতে চান, খুব ভালো, আমি এটার পক্ষে, পরিবেশ রক্ষার জন্য ভালো। কিন্তু তুলতে না চান, তাহলে জ্বালানি প্রশ্ন সমাধান করবে কি করে? আপনি তো একটা দিতে হবে সিদ্ধান্ত আপনাকে। তাতে ঠিক আপনি দিতে পারলেন না, রাশিয়ানরা এসে কি করলো, তারা ওই নিউক্লিয়ার এনার্জি গেল, এবং সেখানে বালিশ দুর্নীতি কাহিনী আপনারা সকলে জানেন, আমাকে নতুন করে বলার কিছু আর নাই। ওখানে মানে যেভাবে লুটপাট হয়েছে এটা অবিশ্বাস্য। কিন্তু ওটাও কিন্তু এখন চলছে না, ওটা কিন্তু নিরাপত্তার প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন তার মধ্যে জড়িত, ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্ন তার সঙ্গে জড়িত। সবচেয়ে বেশি, যেহেতু আমি কাজ করেছি বিজ্ঞানীদের সঙ্গে, সবচেয়ে ভয়াবহ যেটা, সেটা হলো বাংলাদেশে যারা বিজ্ঞানী তাদের কোনো সম্মান নেই। বাংলাদেশের সংস্কৃতিতে যারা আমলারা,
আপনি কোনো বিজ্ঞানীদের কোনো অ্যাসোসিয়েশন নেই, অথচ বাংলাদেশে এখানে অত্যন্ত ভালো কিন্তু সায়েন্টিস্ট আছে, খুব আপনার যারা প্রফেশনাল, ইভেন ইকোনমিক্স একটা সায়েন্সের মধ্যে পড়ে, যদি দেখবেন আপনার কোনো সত্যিকার অর্থে আপনার সম্মান, আপনার বক্তব্য আপনি দেবেন। এই যে দুটো বই কষ্ট করে বের করেছেন, কেউ পড়েও দেখবেন, এটা যেটা পড়া দরকার পড়ে দেখবেন না, যেটা এটার দ্বারা সাহিত্য মনে করে ওরা, যেটা কবিতার বই পড়লাম আর কি, আমি পড়লে ফেলে দিলাম বা শেষে। তাহলে এই যে সমাজকে যে জায়গায় আমরা রেখেছি, সেই জায়গায় আমরা আসলে এখানকার অর্থনৈতিক রূপান্তর খুব কঠিন, যতক্ষণ পর্যন্ত না তরুণরা না বুঝবে যে এখন কিন্তু কে ইসলামী আর কে সেকুলার, কে মার্ক্সবাদী, কে বাম, এই ঝগড়া না করে কি করে আমরা একটা অর্থনৈতিক পরিকল্পনা করতে পারি এবং সকালে একমত হতে পারি। এটার প্রসঙ্গে আমি একটা জিনিস বলতে চাই, অ্যাড করতে চাই, তাদের সহজে বোঝার জন্য। জাতিবাদের যুগ চলে গেছে, এখন সেকুলার জাতিবাদ যেমন নাই, তেমনি ধর্মীয় জাতিবাদের কোনো স্থান নেই। ধর্মীয় জাতিবাদ ইসলামও বরদাস্ত করে না, ইসলামে কোনো জাতিবাদের কোনো স্থানই নেই। তবে যতক্ষণ এখান থেকে মুক্ত না হচ্ছি এবং যতক্ষণ আমি বুঝতে না পারছি যে আমার চিন্তা যাই থাকুক না কেন, আমি এবং আরেক ভাই তার সঙ্গে হয়তো অনেক মতের পার্থক্য, আকীদার পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে একই রাষ্ট্রে বাস করতে হবে। যদি সেটা আমি মানি, তাহলে সে একই রাষ্ট্রে বাস করবার জন্য যে অর্থনৈতিক নীতি আমাকে বিনিয়োগের দিকে নিয়ে যায়, সেখানে আমাদের হাত মিলাতে হবে, সেখানে হাত মিলাতে পারবে। তখন প্রফেসর ওয়ারেসকে লাগবে, আবুবাইকে লাগবে, আমাদের ইকোনমিতে লাগবে। তখন তাদেরকে এসে যাতে হবে, ছাত্ররা, তরুণ যারা তাদের বক্তব্য শুনলাম, তাদেরকে নিয়ে বসতে হবে, আপনাকে বসতে হবে। কারণ তারা কিন্তু জনগণের পক্ষে কথা বলছে, তারা কিন্তু ব্যক্তি নন। এটা খুব ভুল করব। একজন প্রফেসর বা একজন বুদ্ধিজীবী বললে আমরা ভুল করব, তারা কিন্তু জনগণের পক্ষে কথা বলে আমি এগ্রি করতে না পারি। আজকে যে একত্রিত হয়েছে, এটা কি এই জন্য বলা হয়, ওই যে কথাটা বললাম আপনাকে, রাজনৈতিক পরিসর, আমাদেরকে রাজনৈতিক হতে হবে, আমাদেরকে রাজনৈতিক জনগোষ্ঠী হতে হবে। তাহলে এটা কিন্তু সে রাজনৈতিক জনগোষ্ঠী একটা কিন্তু গণপরিসর, এখানেই কিন্তু সিদ্ধান্ত হয়, মন্ত্রণালয়ে না। রাষ্ট্রকে ওই জায়গায় নিতে পারলে আজকে দেখতাম যে এই পেপার নিয়ে 3 দিন তর্ক চলছে, কি গ্রহণ করব কি গ্রহণ করব না, আরো অনেককে ডাকতাম। এখান থেকেই কিন্তু আমরা জনগণের অভিপ্রায় কথাটার মানে বুঝতাম। জনগণের অভিপ্রায় কথাটা শুনতে বিমূর্ত লাগে, কিন্তু জনগণের অভিপ্রায় খুব সহজ ব্যাপার। এই যে এখানে জনগণের অভিপ্রায় তৈরি হচ্ছে, একটা পেপার দেওয়া হয়েছে, আলোচনা করছে, আমাদের কারো ভালো লাগছে, কেউ সমালোচনা করছে, কেউ গ্রহণ করছে, কিন্তু এর মধ্য দিয়ে একটা ঐক্যবদ্ধ একটা নীতি, রাজনৈতিক জনগোষ্ঠীর জন্য যে উপযোগী নীতি, এটা আমরা গ্রহণ করতে পারি। তা আমি সেই জন্য তরুণদের কথা ভেবে এত কথা বললাম, আশা করি তারা আমাকে ক্ষমা করবেন। আমি মনে যতক্ষণ না আমরা ওই জায়গায় যেতে না পারছি, আমাদের অর্থনৈতিক পরিকল্পনা, যে নতুনভাবে বাংলাদেশকে গঠন করবার যে নীতি দরকার, সেখানে আমরা পৌঁছাতে পারবো না। অনেকগুলো চিন্তা আসবে, কিন্তু এটা ব্যক্তিগত চিন্তা আকারে থাকবে। এবার আমি দু একটা আমার নিজের অর্থনীতি সম্পর্কে যে চিন্তা, কিছু কথা, সাধারণ কিছু নীতি জায়গা বলে আপনাদের আমি শেষ করব। প্রথম জিনিসটা হচ্ছে এই যে, যদি আমি নিজে ওষুধ শাস্ত্রে পড়াশোনা করেছি এবং তারপরে আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছি। আমার অর্থনীতি পড়াশোনাটা কার্ল মার্কস মশাইয়ের অর্থনীতি। ফলে এখনো যারা আমরা মনে করি যে মার্কস বোধ হয় আর প্রযোজ্য নন, তো যে মার্কস প্রযোজ্য নন বলে আপনারা ভাবেন, তিনি কিন্তু মতবাদী। এঙ্গেলস যাকে হাজির করেছিলেন মার্ক্সবাদ নামে, কিন্তু মার্কস যিনি অর্থনীতিবিদ, তিনি কিন্তু হার্ভার্ডে পড়েন, ইয়েলে তাকে পড়ানো হয়, পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। কারণ অর্থনীতি বুঝতে হলে মার্ক্সের সঙ্গে পরামর্শ ছাড়া, হয় তার সঙ্গে একমত হবেন অথবা তাকে নাকচ করবেন, ছাড়া আপনি আগাইতে পারবেন না। আমাদের মতন পোস্ট কলোনিয়াল রাষ্ট্র, যেটাকে আমরা উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র, দীর্ঘকাল আমরা ঔপনিবেশিক শাসনে ছিলাম। ফলে আমাদের সম্পদটা কী করে কলোনিয়ালিজম ধ্বংস করেছে, এবং এখন
নিউ লিবারেল ইকোনমিক পলিসি, আপনারা শুনেছেন এই কথা, শুনেছেন? নিউ লিবারেল ইকোনমিক পলিসি, বা আরো সুন্দর করে বললে বাজার ব্যবস্থা, অবাধ বাজার ব্যবস্থা। এই কেচ্ছা শুনিয়ে কিন্তু আমাদের রাষ্ট্রে লুটপাট হয়েছে। শুনেছেন একটু আগে পাটকলগুলো দেওয়া হয়েছে 16 কোটি টাকা সম্পত্তি, 1600 কোটি টাকার সম্পত্তি 16 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু লুটপাট শুনেছি, কিন্তু তখনই প্রাইভেটাইজেশন পলিসি ছিল ব্যক্তি খাতে লুটপাট করবার নীতি। আপনি তখন নিঃসন্দেহে স্টেট ক্যাপিটালিজম, মানে রাষ্ট্রের আমলারা রাষ্ট্রকে ব্যবহার করছে তাদের স্বার্থ রক্ষার জন্য, 1 নম্বর। 2 নম্বর, আমরা বিদেশের বাজারে ঢুকতে পারছি না, আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ফলে আমাদের রপ্তানি কমে যাচ্ছে, আমাদের স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের কি ব্যালেন্স অফ পেমেন্টের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। IMF ওয়ার্ল্ড ব্যাংক এসে আমাদের হাত মুছে ধরছে যে না, তোমাকে এখন এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন লাগবে। ভুলে গেছেন ইতিহাস? এটাই তো বলেছে, দি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নামে আমরা প্রথম কী করলাম, ব্যাংক এক্সপোর্ট করলাম, চিংড়ি এক্সপোর্ট করলাম, যত রকম পরিবেশ, ওই গরান বন পুরো চক্রে ধ্বংস করলাম। আমাদের যা কিছু প্রাণ সম্পদ আছে, যা কিছু বায়োলজিক্যাল রিসোর্সের আছে, প্রাকৃতিক সম্পদ, সবই কিন্তু এক্সপোর্টের নামে ধ্বংস করেছে, ধ্বংস করেছে সব। ফলে যখন বন্যা আসে, তুফান যখন আসে, আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায় পুরো অঞ্চলগুলো। শুধু তাই না, আমি জানি না আমরা সাতক্ষীরায় কারা আছেন কি? সাতক্ষীরায় কেউ? আমরা এখানে সবাই মুসলমান না। তো আপনি পানিতে এমনি খাওয়ার কথা, আপনি বোতলে পানি দিচ্ছেন। এখন দেখছি বোতল, এতটুকু বোতলের দাম 20 টাকা। একটা গরিব মানুষ সেই পানি খাবে কি করে বাংলাদেশ? এবং এই প্লাস্টিকটা ফেলবেন, বর্জ্য কিন্তু ওটা, এটা কিন্তু সমুদ্রকে ধ্বংস করছে। বাংলাদেশের সমুদ্রে এখন অনেকগুলো পকেট তৈরি হয়েছে যেখানে কিন্তু অক্সিজেন যায় না, মাছ কিন্তু কদিন পরে আর পাবেন না। বাংলাদেশে আমরা একটা স্টাডি করেছিলাম, আমি করেছিলাম, যে যেসব জায়গায় প্রাণ বৈচিত্র্য থাকে, পানি যেখানে দূষিত না, সেখানে মানুষ বেঁচে থাকতে পারে, তার জীবন বিরাট কঠিন হয় না, সে নিজে মাছ ধরতে পারে, গাছপালাতে ফল হয়, ও কিন্তু চাষাবাদ করতে পারে। কেন? কারণ আমরা 3টে নদীর মোহনায় বাস করি। বাংলাদেশ এখনো সম্পদে এত সমৃদ্ধ, আমি বলি লোক অনেক সময় আমাকে চ্যালেঞ্জ করে, আমি সত্যিকার অর্থে বলছি, এত সমৃদ্ধ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিকশিত করতে আমাদের 5 থেকে 7 বছরের বেশি লাগা উচিত না। এখনো আপনি পানি সম্পদ, মৎস্য সম্পদ বা অ্যাকোয়াটিক রিসোর্সের কথা যদি ধরেন, এখনই মাটি যদিও তার জৈব ক্ষমতাটা, অর্গ্যানিক তার যে কন্টেন্ট, এটা অনেক ক্ষয় হয়েছে, তারপরেও যেহেতু আমি এটা নিয়ে কাজ করে নিয়েছি, কৃষি নিয়ে, আমরা দেখেছি মাটিকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে 3 থেকে 5 বছর লাগে, এবং খুবই প্রোডাক্টিভ, মানে পার একর প্রোডাক্টিভিটি বাংলাদেশে এখন যা আছে 2.5 থেকে 3 গুণ বাড়ানো যায়। মানে আমরা যদি শুধু অন্য কথা বাদ দিন, আমরা যদি শুধু একটা কৃষি ভিত্তিক অর্থনীতির কথা ভাবি, তাহলে আমাদের গরিব মানুষকে আর ফ্যামিলি কার্ড দেওয়ার দরকার পড়ে না। তার যে দৈনন্দিন খাদ্য ব্যবস্থা, তার দৈনন্দিন প্রয়োজন, সে নিজে সব করে খেতে পারে। তাহলে রাষ্ট্রের সঙ্গে নাগরিকদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা হওয়া উচিত কিরকম? ভিক্ষুকের সম্পর্ক না, রাষ্ট্র আমাকে দেবে তা না, রাষ্ট্র আমার জীবন এবং জীবিকা অর্জনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। এটা হবে নীতি, খুব সিম্পল। আপনি ফ্যামিলি কার্ড, তার মানে কি? রাষ্ট্রকে আপনাকে খাওয়াবে, রাষ্ট্রকে আপনাকে ভর্তুকি দিয়ে, ভর্তুকি তো আপনি পান না। আপনি যখন ভর্তুকি দেন, সেই ভর্তুকি কিন্তু যায় কৃষকদের ক্ষেত্রে, বলতেছে সার কোম্পানি আর বিষ কোম্পানির কাছে, কৃষক পায় না। কিন্তু ভর্তুকি দিচ্ছেন জনগণের নামে, পাচ্ছে কিন্তু কোম্পানি। ফলে এই ইকোনমি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ইকোনমিটাকে একেবারে
অতি সিম্পল বিষয়, আমি খুব টেকনিক্যাল ডিটেলে যাচ্ছে না, যেতে পারতাম, এটা ইম্পর্টেন্ট না। আমরা খুব সহজ কনসেপচুয়াল জায়গায় যদি আমরা বুঝতে পারি, তারপরে আমরা খুব দ্রুত বেগে আমরা এগোতে পারবো। তা এতে প্রচুর বাংলাদেশের নতুন অর্থনৈতিক দিশা দেবার আমাদের বিচিত্র ক্ষেত্র আছে। এখন এই মার্কসের কথা কেন বলেছি খুব সিম্পল কারণে, আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত কাকে পুঁজি বলে এই সাধারণ কাণ্ডজ্ঞানটুকু আমরা এখনো অর্জন করিনি। অদ্ভুত ব্যাপার, পুঁজি কাকে বলে? আপনি যদি পুঁজি কাকে বলেন, আপনি আমাকে টাকা বলবেন, টাকা তো পুঁজি না। যদি মার্কস পড়তেন, আপনি বুঝতেন টাকা কিন্তু পুঁজি না, টাকা টাকা বিনিময়ের মাধ্যম। যদি বলেন যে আপনি ব্যবসাও কি পুঁজি? না, ব্যবসা পুঁজি না। ব্যবসা আপনি একটা জায়গার পণ্য আরেক জায়গায় যার প্রয়োজন তার সঙ্গে বিনিময় করছেন, এবং বিনিময়টা হচ্ছে একটা সোশ্যাল এক্সচেঞ্জের একটা ক্ষেত্র, সামাজিকতার একটা ক্ষেত্র। এটাও কিন্তু পুঁজি না। পুঁজি কিন্তু ওটাই যখন সে উৎপাদনেরও সিদ্ধান্ত নেয়, সেই শ্রমিকদেরকে কেনে, সেই কারখানা কেনে, সেই কাঁচামাল কিনে তারপরে সে কী করে, এটার থেকে আবারও উৎপাদন সংগঠিত করে এবং সেখান থেকে সে উদ্বৃত্ত মূল্য বলুন কি তার মুনাফা সেটা কামায়। ফলে পুঁজিতন্ত্র মানেই খারাপ, এটাও কিন্তু ঠিক নয়। ঠিক আপনাদের কেউ কি কমিউনিস্ট স্টার্ট করছেন? আমি জানি না পড়ছেন কিনা। কমিউনিস্ট স্টার হলো পুঁজিবাদীদের পক্ষে সবচেয়ে ভালো ডকুমেন্ট। আবার পড়বেন পরে গিয়ে। কমিউনিজম মানে হলো সত্যিকারের পুঁজিতন্ত্র কি করে, ইতিবাচক ভূমিকা কি। সে বুর্জোয়া প্রতিনিয়ত উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব ছাড়া সে টিকে থাকতে পারে না। ফলে আপনার হাতে মোবাইল, এই ইলেকট্রিসিটি সব কিছু পুঁজিতন্ত্র থেকে এসছে। কারণ পুঁজির দুটো চরিত্র আছে, একটা হলো সে প্রগতিশীল, সে পুরনো ফিউডাল ইকোনমি সে আর রাখে না, ভেঙে ফেলে, এবং প্রতিনিয়ত উৎপাদনে সে কী করে, সে বিরাট বিপ্লব সে ঘটায়। ফলে আজকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে পৌঁছেছি, যেহেতু ক্যাপিটালিজমের মধ্যে এই চরিত্রটুকু আছে। তো এটা কে বলছে? এটা আমি একটু আগে বললাম, এটা কিন্তু কার্ল মার্কস মশাই। কিন্তু আমাদের এখানে একটা অদ্ভুত বামপন্থা গড়ে উঠেছে, যেটাকে আমরা বলি প্রতিক্রিয়াশীল বামপন্থা। ইস্তারের পেছনে আছে, দেখবেন যে প্রতিক্রিয়াশীল বামপন্থা কী করে, সে সারাক্ষণ পুঁজি বিরোধী কথাবার্তা বলে। সে কিন্তু পুঁজিতান্ত্রিক ব্যবস্থা এলে তার যে ইতিবাচক সম্ভাবনা, এটাকে সে ব্যবহার করতে পারে না, এটা বিরোধিতা করে এবং সে প্রতিক্রিয়াশীল সমাজতন্ত্র। আমার কাছে বিশ্বাস না হলে বাড়িতে গিয়ে স্টার করবে, দেখবেন কি লেখা আছে। তবে বাংলাদেশে এখনই পর্যন্ত তরুণদের মধ্যে পুঁজিতন্ত্রটা কি, পুঁজিতান্ত্রিক বিকাশ কি, তাকে কি করে নিয়ন্ত্রণ করতে হয়, যখনই নিয়ন্ত্রণের কথা আসে, সেটা আসে কেন আসে, যেহেতু প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে, এটাকে বাজার বলে না। ফলে আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্র ওই যখন প্রাইভেটাইজেশন করেছিল, তখনও কিন্তু সে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কিন্তু বাজার আনে নাই, রাষ্ট্রকে এনে রাষ্ট্রের সম্পদ লুটেরাদের হাতে তুলে দিয়েছিল। তারই ধারাবাহিকতা এখন লুটেরা মাফিয়া শ্রেণীকে আমরা রাষ্ট্র ক্ষমতা দেখেছি, এবং রাষ্ট্র নিজেই এখন এমন একটা যন্ত্র বা হাতিয়ার হয়েছে, তাকে না ভাঙলে, তাকে নতুন করে না গড়লে আপনি কখনোই বিনিয়োগমুখী অর্থনীতি গড়তে পারবেন না। এই জন্যে 2023 সালে আমি যে বইটা লিখেছিলাম, এটাকে অদ্ভুত ব্যাপার, 5ই আগস্টে ছাপা হয়েছিল। এটা ছিল গণ অভ্যুত্থান ও গঠন মানে এই যে অর্থনৈতিক সম্পর্ক, এটাও গঠন। এই গঠনের ধারণাটা তরুণদের নিতে হবে। আমি যদি রাষ্ট্রটাকে গণ অভ্যুত্থান করলাম, জীবন দিলাম, রক্ত দিলাম, সবই, কিন্তু আবার সমস্ত জিনিস সাজায় আমি লুটেরা মাফিয়ার হাতে তুলে দিলাম, বলে যে শেখ হাসিনার সংবিধানটাই থাকবে, করেছে না? শেখ হাসিনার ফ্যাসিস্ট ব্যবস্থাই থাকবে, সরকার খালি বদল হবে। এটা আমরা কাদের কাছে শিখছি না? আমি কি পাবলিকলি বলবো কারা শিখেছিল তরুণদের?
মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস, এটাকে বলে রেজিম চেঞ্জ। গণ অভ্যুত্থান করেছে কিন্তু আমরা ঠিকই, কিন্তু তরুণরা এটা তাদের হাতে রাখতে পারে নাই, এবং তারপরে তারা নিজেদের মধ্যে মারপিট, দঙ্গল, কেউ হয়ে গেছে মেটিকুলাস ডিজাইনার, কেউ হয়ে গেছে শিবির, কেউ হয়ে গেছে কি এনসিপি, কেউ চলে গেছে জামাতের কাছে। আমরা ছত্রভঙ্গ হয়ে গেছে। তবে আমাদের আকাঙ্ক্ষাটা নেই, আমাদের আকাঙ্ক্ষা খুব সিম্পল। এবারে শেষ করছি, আকাঙ্ক্ষাটা সিম্পল। আমরা নতুনভাবে বাংলাদেশ গড়তে চাই, এবং নতুনভাবে বাংলাদেশ গড়বার একটা কাজ হলো রাষ্ট্রকেও নতুন করে গঠন করা। সেখান থেকে লুটেরা মাফিয়া শ্রেণীকে উৎখাত করার কর্তব্য রয়ে গেছে, এটা আমরা পারিনি। এইটা রয়ে গেছে, এটা আপনারা না করলে কেউ না কেউ আসবে আপনাদের পরবর্তী নেতৃত্ব। শিবির করেন কি, জামাত করেন কি, এনসিপি করেন, আপনাদের কারণে কিন্তু রক্ষা নাই। কারণ জনগণ কিন্তু লড়েছে তাদের আকাঙ্ক্ষাটুকু পূরণ করার জন্য। 2 নম্বরটা হলো, এবং এরপরের যদি গণঅভ্যুত্থান আসে, তাহলে তখন তাদেরকে প্রফেসর ওয়ারেদের লাগবে, আবু ভাইদের লোকদের লাগবে। কারণ আমাদের একটা শক্তিশালী অর্থনীতি করতে হবে, এছাড়া আমাদের কোনো গতি নেই। এর দ্বারাই আমরা বিশ্ব ব্যবস্থায় একটা শক্তিশালী অর্থনৈতিক অবস্থান নেব। ওই যে ভিয়েতনামের উদাহরণ শুনেছেন, ওই ভিয়েতনামে কিন্তু বিপ্লবটা হয়েছে, ওখানে রেভলিউশনারি পরবর্তী ইকোনমিক পলিসি ঠিক করেছে। তারাই এসে যে মার্কিন যুক্তরাষ্ট্র অরেঞ্জ কি বলে নানা না রেভলিউশন, তারা যে কেমিক্যাল মেরে বনের পর বন ধ্বংস করে দিয়েছে, কেমন কেমিক্যাল মেরে, বোমা মেরে রীতিমতো পুরো ভিয়েতনামীদেরকে হত্যা করেছে নির্বিচার। এখন যেমন গাজা দেখছেন, সেই ভিয়েতনামীরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করতে দ্বিধা করেন না। তারা ইন্টারেস্টে কি ছিল? সিম্পল, আমি অর্থনৈতিকভাবে বিকশিত হব, ফলে তোমার সঙ্গে আমার কি হবে, কোন চুক্তিতে সম্পর্ক করছে, ওটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন ট্রাম্পের সঙ্গে যে চুক্তি করে যাচ্ছে, ওটা যদি করেন তাহলে তো আর হবে না। আপনাকে সেটা করতে হলে তরুণদেরকে সে নেতৃত্ব নিতে হবে, এবং অর্থনৈতিক বিকাশের একটা পরিষ্কার রূপরেখা লাগবে। এবং সেই রূপরেখা প্রণয়নের ক্ষেত্রে আমি বিশ্বাস করি আমাদের অত্যন্ত মেধাবী আমাদের বিশেষজ্ঞরা অর্থনীতিবিদরা বাংলাদেশে আছেন, এবং তাদের সঙ্গে আমরা কথা বলে যদি সত্যিকার অর্থে সবাই মিলে যে বিনিয়োগ বান্ধব, বিনিয়োগমুখী, গণমুখী একটা অর্থনৈতিক রূপান্তরের পথে আমরা যেতে পারি, এটাই আমাদেরকে হয়তো রক্ষা করতে পারবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।